সুপ্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি বিআরএস টাইমসের ভ্রমণ বিষয়ক আয়োজন ট্রাভেল টেলস পডকাস্টে। আপনাদের সঙ্গে রয়েছি আমি মাশরুফুল হাসান টনি এবং আমার সঙ্গে রয়েছেন ভ্রমণ বন্ধু ফয়সাল মাহমুদ। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনার কি অবস্থা? এই তো, কেমন চলছে সব কিছু? এই যাযাবর লাইফ। মানে এখনো কি ভ্রমণ চলছে, মানে চলমান রানিং? এটা হচ্ছে মানে আমি এখানে আছি, বের হয়ে মনে হলো কোথাও যাব, বাসায় গেলাম, একটা ব্যাগ গুছাইলাম, বের হয়ে গেলাম। আমি যতটুকু জানি যে আপনি 64 জেলা ভ্রমণ করেছেন এবং সেটা একাধিকবার, অর্থাৎ সম্ভবত 3বার আপনি সম্পন্ন করেছেন ব্যাপারটা। হ্যাঁ, এরকমই। এবং এখনো বোধহয় রানিং রয়েছে আপনার। রানিং, চতুর্থবার রানিং। এই চতুর্থবারের কথায় যদি আসি, চতুর্থবারের যে লট, আমি যদি লটে বলি, হ্যাঁ, এটাতে আপনি কত জেলা সম্পন্ন করেছেন? এটা হিসাব এখনো হয় নাই, কত 24-25টা হবে হয়তো। 24-25টা, মানে লাস্টটা আপনি এখন ঢাকাতে অবস্থান করছেন। ঢাকাতে, মূলত ঢাকাকে কেন্দ্র করে হচ্ছে আমি আশপাশে সবগুলো ঘুরি। আচ্ছা, মানে আপনার এই সময়টা যখন আপনাকে আমরা পেলাম তখন আপনি ঢাকাতেই ভ্রমণ করছেন। বেশ দারুণ। আমি যতটুকু জানি যে আপনি 64 জেলা যেহেতু ভ্রমণ করেন, সো আপনি একই সাথে আমাদের প্রাকৃতিক অঞ্চল যেগুলো রয়েছে বা আমাদের ট্যুরিজমের প্রাকৃতিক যে বিভিন্ন জায়গার কথা যদি বলি, সেই জায়গাগুলো তো অবশ্যই ভ্রমণ করেন। সেই জায়গার অভিজ্ঞতা দিয়ে আমি আসলে শুরু করতে চাই। আপনার বান্দরবান যদি বলি, সুন্দরবন বা অন্যান্য যে জায়গাগুলো বলি, সেই জার্নিটা আপনার কোন সময় থেকে শুরু হলো এবং কিভাবে শুরু হয়েছে? জার্নিটা মূলত হচ্ছে 2016 সাল থেকে শুরু, যখন আমার হচ্ছে ইন্টার শেষ হইলো, এরপর হচ্ছে ভার্সিটি প্রিপারেশন নিতেছিলাম। ওইখান থেকে আসলে মূলত ভ্রমণের গল্পটা শুরু। আর বান্দরবান প্রথম আমি হচ্ছে 2016 সালে, যখন ইন্টার পরীক্ষার পর একটা লম্বা ছুটি পেলাম কোচিং শুরু হওয়ার আগে, তখন আসলে প্রথম বান্দরবান যাই। এরপর আস্তে 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 তখন তো সিটি ট্যুর আর কি, বান্দরবান যে সিটি ঘোরা ওইটা। তখন যে বান্দরবানের ভিতর বিশাল একটা অংশ আছে, এটা আসলে জানতাম না ওভাবে। আর তখন তো মিডিয়ার কেবল একটা রেভলিউশন চলতেছে। আস্তে আস্তে যখন মিডিয়া আসলো যে পাহাড় বলতে শুধু এই সিটি না, পাহাড় বলতে একটা গহীন অরণ্য আছে আলাদা একটা, যেটা আসলে আনবিলিভেবল। ওখান থেকে আসলে আস্তে আস্তে আমি সম্ভবত 2018 সালে প্রথম পাহাড়ে ঢুকি ভিতরে, সেটা হচ্ছে পালংখিয়াংয়ের ওই রুটে। এরপর তো আস্তে আস্তে আন্দারমানি গেলাম, রিজার্ভ ফরেস্টে, এরপর হচ্ছে খাগড়াছড়ির হচ্ছে মাঝিপাড়া ক্যাম্পটা, এখন যেটা হচ্ছে সীমান্ত সড়ক হইতেছে ওইটা, ওইটা মাঝিপাড়া ক্যাম্প। বাঘাইছড়িতে অনেক সময় ছিলাম, প্রায় সব মিলে 4-5 বার গেছি, 10 দিন 12 দিন করে বাঘাইছড়িতে, যে জায়গাটা আসলে কেউ যায় না ওভাবে। এই পাহাড়ের অভিজ্ঞতাটা আসলে এইরকম, আমি আসলে একাই করি ওই টাইমটা, ওইগুলো জায়গায় একা। পালংখিয়াং প্রথম গেছি শুধু গাইড নিয়ে, আমি মোটামুটি একজন কাছে শুনছি কীভাবে যাওয়া যায়, ওই গাইড নিয়ে আমি একা ভিতরে ঢুকছি আর কি। তখন একটা পালংখিয়াংয়ের সবচেয়ে প্রথম ঢুকায় যে আমরা হচ্ছে ফ্লাশ ফ্লাডে পড়ছিলাম। আচ্ছা, আমিও যখন আসার পর হচ্ছে পালংখিয়াং থেকে ওইটা থানকয়েন যখন ছিলাম, ওদিন আমার ব্যাক করতে হবে দ্রুত ঢাকা, কিন্তু এত ফ্লাশ ফ্লাড হয়েছে যে ওখান থেকে 2 দিন আমি আর বের হইতে পারিনি। 2 দিন পর দেন বের হইতে হয়েছে। আপনি বলছিলেন যে আপনি পাহাড়ে একা ঘোরেন, সো এই বিষয়টা আপনার মাথায় কিভাবে আসলো যে আমি নর্মালি আমরা বিভিন্ন জায়গায় একা ঘুরছি, ওকে ফাইন, বাট পাহাড়ের গহীন অরণ্যের কথা যদি বলি, সেটা তো অনেকটাই ডিফারেন্ট অন্যান্য জায়গার থেকে। সো আপনার কেন মনে হলো যে ওইখানেও আপনি একা ঘুরতে পারবেন বা কোনো সমস্যায় পড়বেন না? এখানে একটা ব্যাপার আছে, ধরুন 4-5 জন যদি যাই, সেক্ষেত্রে আসলে মনের একটা মিলের একটা ব্যাপার। আমার এখন মন চাইলে আমি এখান থেকে রিটার্ন ব্যাক করবো, কিন্তু 5 জন নিয়ে গেলে তার সাথে একটা পরিকল্পনা করতে হয় যে আজকে এখান থেকে, ধরেন আমি পালংখিয়াং থেকে আমি হচ্ছে লাদমেরাক যাব বা এরকম ঝর্ণা রুট ধরে যাব, কিন্তু এইখানে হচ্ছে আমি পালংখিয়াং ভালো লাগে না, আমি রিটার্ন ব্যাক করলাম, আমি এখান থেকে রিজার্ভ ফরেস্টের দিকে ঢুকলাম। এই যে একটা ব্যাপার, এটা অন্য 5-6 জন থাকলে তার সাথে মিল করা যায় না। একজন থাকলে হয় কি, তার সাথে হয়তো কিছুটা মনের অমিল হইলো, বললে হয়তো থাক আমি যাই হাঁটে, এরকম। এই জন্য আমি ওখান থেকে আসলে একা একা করি। মূলত এইটা হচ্ছে যে সারা বাংলাদেশে আমি সলো ট্রাভেলার, তো ওই হিসাবে মানে পাহাড়ে মনে হয়েছে যে এদের সাথে আমি হয়তো মিশতে পারবো না, বা এরা আমার সাথে মিশতে পারবে না, এরকম আমি যেভাবে চলতে পারি। কারণ আমি সারাদিন ঘুরলে, জেলা ট্যুরের একটা কথা বলি, এর মধ্যে অন্য টপিক, আমি একটা সিঙ্গারা খেয়ে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কাটাই দিতে পারবো, কিন্তু এটা অন্যজন পারবে না। তার ঘুরতে গেলে দুপুরবেলা যদি খাবারে লবণ না হয় সেটা নিয়ে প্রশ্ন করবে, ডিম দিয়ে কেন খাইলাম প্রশ্ন করবে, আমি কেন মুরগির মাংস পাইলাম না, আমি এখন টমটমে যাব না, আমি অটোতে উঠবো না, আমি কেন বাসে গাদাগাদি করে উঠবো, আমি ট্রেনে টয়লেটের সামনে বিছিয়ে কাপড় বিছিয়ে চলে গেছি, কিন্তু এইটা তো অন্যজন পারবে না। এই কারণে হচ্ছে আমি এইটারই আছে, এইখান থেকে পাহাড়ের ব্যাপারটা, যে পাহাড়ে মানাইতে পারবে না আমার অনেক সময়, যে আমি এখন 8 ঘন্টা হাঁটতে পারি, ও 4 ঘন্টা হাঁটতে পারবে, ওর জন্য আমার মনে হয়েছে যে 4 ঘন্টা আমি পিছনে পড়ে যাব, আমি এক্সট্রা আরও 4-5টা জায়গা দেখতে পারতাম। এইটা হচ্ছে আমার চিন্তাধারা আর কি। যেহেতু আপনি একা ভ্রমণ করছেন পাহাড়ে, সো নিশ্চয়ই সুবিধা অসুবিধা সব কিছুই থাকে আমাদের ভ্রমণের ক্ষেত্রে।
তো আপনার এমন কি কোনো বিশেষ স্মৃতি আছে, মানে আপনি বেশ অসুবিধায় পড়েছেন বা প্রতিবন্ধকতা সৃষ্টি হয়েছে আপনার, মানে খারাপ কোনো অভিজ্ঞতা পাহাড়ে গিয়ে একা একা যদি বলি? না, একা এভাবে কোনো অভিজ্ঞতা হয় নাই, তবে একটা গ্রুপ ট্যুরে আমার একটা অভিজ্ঞতা হয়েছিল আর কি। আচ্ছা, সেটা একাই কেমন এরকম ছিল? এটা হচ্ছে এটা ভৌতিক ব্যাপার। এটা আসলে সবাই অনেক গল্প আকারে বলে। আমারটা হচ্ছে রিজার্ভ ফরেস্টে আমি হচ্ছে যখন থেকে আমরা ৫ জন ছিলাম, তাই বৃষ্টি আবার রোদ ২ টা মিক্স আর কি। তাই আমার থেকে হচ্ছে আমার টিমের সব মেম্বার রাগে গেছে। আমি একটু পিছনে পড়ছি। আমার মনে হয় তো আমি হাঁটতে পারতেছি না। আমাকে কিছু মানে আটকেই ধরতেছে। এটা একটা কারণ হচ্ছে আগের রাতে আমরা হচ্ছে পাহাড়ের বিভিন্ন ভৌতিক বিষয় নিয়ে আমরা গল্প করতেছিলাম ৪-৫ জন। তাও আবার একটা ঝিরির পাশে বইসা। আচ্ছা, হয়তো ওই জিনিসটা আমার পরবর্তীতে আমার সেন্সে বারবার কাজ করছে, কিছু একটা ঘটতেছে। কিন্তু এটা আসলে কতটুকু সত্য বা কি একটা মনের মানে এটা অনেক দিন ছিল আমার মনের মধ্যে। আমি হাঁটতে পারতেছি না। মনে হয় আমার পিছন থেকে কেউ জড়াই ধরছে, এরকম একটা টাইপ। মানে পরবর্তীতে মনে হয়েছে আসলে ব্যাপারটা এমন কিছু সত্য না হয়তো হইতে বা পারে। এটা জি, হচ্ছে আমি গত রাতে যেটা আলাপ করছি ওইটার হয়তো ওইটাই একটা ঘটেছে। প্রতিফলন ঘটতেছে আমার মধ্যে। মনের ভয় আরকি। বাস্তব থেকে মনের ভয় এরকম। যেমনটা আমরা কিছু মানে মেবি বছরখানেক আগে শুনেছিলাম যে সীতাকুণ্ডের সোনাই ট্রেইলের একটা ঘটনা, হ্যাঁ, ভৌতিক একটা গল্প। একটা ঘটনা, মানে সেই ধরনের কিছু না না, আপনারটা? ওই টাইপের কিছু না। মানে জাস্ট মনে হয়েছে যে হ্যাঁ হয়তোবা, যেহেতু আপনারা গত রাতেই আলাপটা করেছিলেন। পাহাড়ের গল্প শুনছিলাম। আমি আপনার থেকে স্পেশালি জানতে চাই হেরিটেজ সম্পর্কে। আমি যতটুকু জেনেছি যে আপনি এই যে ৬৪ জেলা ভ্রমণ করছেন, এখানে আপনি অন্যান্য যে জায়গাগুলো যেমন পাহাড়ের কথা বলছিলেন, একই সঙ্গে আমাদের সমুদ্র, নদী কিংবা ভিলেজ ট্যুরিজম সব কিছুর পাশাপাশি আপনি আমাদের প্রত্নতাত্ত্বিক যে নিদর্শনগুলো রয়েছে সেগুলোকে বেশ একটা গুরুত্ব দিয়ে ট্রাভেল করেন। সো আপনার সেই হেরিটেজের প্রতি আসলে এত ভালো লাগার কারণটা কিভাবে তৈরি হলো? আচ্ছা, এই ব্যাপারটা হচ্ছে আরো আগ থেকে। আমার আব্বা আগ থেকে একটু ওই আমাদেরকে সাধারণ জ্ঞান দিত। MP3 যে বইগুলো বা এই টাইপের বাসায় পত্রিকা আনতো। তখন ৯ দিগন্ত আসতো বা এরকম ৪-৫ টা পত্রিকা আসতো। ৯ দিগন্ত নিয়মিত আসতো আর অন্যান্য পত্রিকাগুলো সাপ্তাহিক আনতো। তখন বিভিন্ন গল্প পড়তাম বা হেরিটেজ সাধারণ জ্ঞানের একটা পার্ট থাকে, কিন্তু ধরেন মেসোপটেমিয়া সভ্যতা কীরকম, আবার হচ্ছে আজকের যে বিভিন্ন যে সভ্যতার তখনকার যে রূপগুলো আর কি। তো ভাবতাম আসলে এগুলো কীভাবে কি এত বছর আগে সিভিলাইজেশন এইরকম ছিল। এই চিন্তাধারা থেকে আস্তে আস্তে প্রত্নতত্ত্বের দিকে আমি মুভ করি ১৭র দিকে। তখন ২-৩টা জায়গা দেখার পর আমার মনে হলো যে বাংলাদেশের ইতিহাস তো অনেক সমৃদ্ধ। মানে এত একটা সমৃদ্ধ ইতিহাস থাকতো, আমরা কেন ব্যাকে পড়ে আছি বা আমাদেরকে কেন ডাকা হয় যে আমরা সেই মধ্যযুগীয় বর্বরে বা এই টাইপের আর কি। তখন আমি এইখান থেকে আস্তে আস্তে হেরিটেজ ১টা-২টা তখন ঘুরতাম কীরকম, গুগলে খুঁজতাম যে বগুড়া জেলায় কি আছে। তখন বগুড়া হয় মহেস্থানগড় আসতো, অথবা একটা মসজিদের বিবরণ আসতো, হিউজ কোনো বিবরণ আসতো না। তখন এই ১টা-২টা ঘুরতে ঘুরতে আমার একটা টাইমে এসে আমি একদম হেরিটেজের প্রতি আমার একটা মন অটোমেটিকলি চলে গেছে যে এত প্রত্নতত্ত্ব নিদর্শন, কিন্তু এইটা বাংলাদেশের কেউ জানে না ওভাবে। হয়তো ১,০০০ জনের ২ জন জানে, বাকি ৯৯৮ জন কিছুই জানে না। আমার মনে হলো আমি এটা নিয়ে লেখালেখি শুরু করব। এরপর আমি ধরেন মহেস্থানগড় দেখতে গেলাম, ওইটা নিয়ে তো বিস্তর বর্ণনা আছে, জি, কিন্তু ওইখানে একটা জমিদার বাড়ি আছে ধরেন, কিন্তু ওই জমিদার বাড়ি নিয়ে কোনো বর্ণনা নাই। শুধু বর্ণনা কি, এই জমিদার বাড়ির সামনে দিয়ে হাইটে গেলে মানে ছাতা মাথা দিয়ে হাইটে যাওয়া যাইতো না, জুতো পইরা হাঁটা যাইতো না। এটা একটা আসলে কি ওই লৌকিক গল্প ওখানে, বা মানুষের মুখে মুখে যে একটা গল্প, কিন্তু এটা কোনো বাস্তব রূপ নেই ওরকম। তখন কি ওই এলাকার যারা বয়োবৃদ্ধ আছে এদের থেকে জানা শুরু করলাম আসলে এই বাড়ির ইতিহাসকে। তখন হয়তো কেউ একটু বলছিল এটা এই বাবুর বাড়ি, বা এইটাই এই মুসলিম নেতার বাড়ি ছিল। ওখান থেকে জানার পর আস্তে 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 আমি মনে করলাম যে বাংলাদেশ তো ধরেন ৪৭-এর আগ পর্যন্ত অনেক সমৃদ্ধ ছিল, কিন্তু ৪৭-এর পর আসলে ইতিহাস থেকে আমরা কেন বিমুখ। এইটা থেকে আরো আমার মানে এইটার দিকে মনোযোগ বাড়তে মনে হলো যে আমি heritage ইতিহাস নিয়েই জি, কাজ করবো। যেমন পাহাড় নিয়ে অনেকে ভিডিও বানাচ্ছে, পাহাড়ে ঘুরতে যাচ্ছে, এটা কিন্তু সবাই দেখতেছে এবং এটার প্রতি মানুষ আলাদা একটা টান আছে। সমুদ্রে যাচ্ছে, এটা নিয়ে নিয়মিত পোস্ট করতেছে, কিন্তু হেরিটেজ নিয়ে বাংলাদেশে কেউ কাজ করতেছে না। তারপর আরেকটা ব্যাপার হচ্ছে, যখন দেখলাম যে ধরুন কলকাতা আমাদের পাশে, কলকাতায় প্রচুর হেরিটেজ, কিন্তু এখানে একটা কদর আছে হেরিটেজের প্রতি। এটা দেখতাম মানে সিটি ট্যুর দিত, মানে কলকাতা হেরিটেজ ওয়াক হাঁটতো, এটি নিয়ে গল্প গুজব করতো। তখন জানলাম যে কলকাতা যে আজকে যে কলকাতা শহর, এর যারা গড়ছে এর বেশিরভাগই ছিল এই পূর্ববঙ্গের মানুষজন। এখানকার যারা জমিদার ছিল, যারা বনেদি ব্যবসায়ী ছিল, তারাই ওখানে ধরেন গ্রামে একটা আমাদের বাড়ি থাকে, কিন্তু শহরে একটা বাড়ি থাকে, ওইখানে কিন্তু ওটা ধরেন রিল্যাক্স বাড়ি থাকে, বা ধরেন একটা প্রমোদ যেমন একটা ভবন টবন থাকে না এইরকম।
তখন ভাবলাম যে কলকাতায় আছে, তার বাংলাদেশে অবশ্যই তো আছে। ওইখান থেকে ওই চিন্তাধারা থেকে আস্তে 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 ঘোরার ব্যাপকতা আরো বাড়তে থাকে আর কি। আপনার এই হেরিটেজ নিয়ে মানে টানটা ভ্রমণের বেশি বাড়তে শুরু হয় আসলে। হ্যাঁ। আচ্ছা, আমি যদি বাংলাদেশের, যেহেতু হেরিটেজ নিয়ে আমরা আলাপ করছি, সো বাংলাদেশে আমরা জানি প্রত্নতাত্ত্বিক অধিদপ্তর যেটা রয়েছেন, যারা এটা সংরক্ষণ করেন বা এই তালিকাভুক্ত করেন, সো ওনাদের তো একটা হিসেব রয়েছেন, সেটা বোধহয় খুব বেশি নয়, 5 থেকে 600 এরকম এমন হবে। আপনার কি মনে হয় বা আপনার কি ধারণা যে কি পরিমাণ নিদর্শন আসলে বাংলাদেশে রয়েছে? বাংলাদেশে আমি প্রায় 3,000-এর মতন দেখছি। 3,000? 3,000 বাংলাদেশে অলমোস্ট আমার ধারণা হতে 4-5,000 একদম এখনো আছে, যেটা হচ্ছে যদি সংস্কার করা হয় তাহলে বিশ্বের অন্যতম একটা হেরিটেজ ট্রাভেলের সাইট হবে বাংলাদেশ। মানে আমরা যে বাংলাদেশকে নদীমাতৃক দেশ বলি, ওই জায়গা থেকে হয়তো বা সম্বোধনটা আরেকটা যুক্ত হবে, আরেকটা যুক্ত হেরিটেজকে কেন্দ্র করে। ধরেন এই সোনারগাঁও পানাম সিটি, জি, এই পানাম সিটির মতন এইরকম অন্তত আরো 8-10টা শহর বাংলাদেশে আছে। আচ্ছা, তাই এখন পানাম সিটির ব্যাপারটা হচ্ছে এখানে যে ভবনগুলো এইগুলো হচ্ছে সংস্কার করা হয়েছে, এর সাথে একটা তৎকালীন হচ্ছে মধ্যযুগে মুসলিম যুগের একটা মেলবন্ধন ছিল, ঐতিহাসিক একটা মেলবন্ধন। সোনারগাঁও তখন হচ্ছে সুলতানি আমলের একটা ছিল রাজধানী, তারপর এটা ছিল একটা বন্দরের মতন। তা এই যে একটা ব্যাপার যে সোনারগাঁও একটা আলাদা, কিন্তু অন্যান্য জায়গাগুলো হচ্ছে কি গত 200 বা 250 বছর হয়েছে ওই জায়গাগুলো পপুলার হয়েছে, কিন্তু এরপর আবার হচ্ছে দেশভাগ, স্বাধীনতার যুদ্ধ, এরপর আবার হারাই গেছে। এভাবে এমনভাবে হারাইছে যে ওইটা আর নতুনভাবে মানে রিটার্ন আসে না। যেমন নগর কসবা, জি, নগর কসবায় যে পরিমাণ, মুন্সিগঞ্জ নগর কসবায় যে পরিমাণ হেরিটেজ ভবন আছে, ওইটিকে যদি জাস্ট একটু সংস্কার করা হয় আর ভবনগুলো যারা দখল করে আছে তাদের থেকে মুক্ত করা হয়, তাই এই একটা জায়গায় যে পরিমাণ বিদেশি আসবে, মানে অন্যান্য দেশে পর্যটক আসবে, সেটা দিয়ে যে পরিমাণ অর্থ উপার্জন করতে বাংলাদেশ, সেটা একটা আনবিলিভেবল। কিন্তু এটা আসলে করা হচ্ছে না। প্রত্নতত্ত্ব অধিদপ্তর কাজ করে, যায় একটা সাইনবোর্ড লাগায়, ওখানে একটা নির্দেশনা দেয় আর কি, এরপর এদের কোনো আর অস্তিত্ব নেই, শেষ, এখানে তাদের কাজ শেষ। প্রত্নতত্ত্ব অধিদপ্তর তাদের একটা মানে নাম কাওয়াস্তে একটা দায়িত্ব পালন করছে। একই সঙ্গে আমরা জানি যে বাংলাদেশে পর্যটন রিলেটেডও প্রতিষ্ঠান রয়েছে সরকারিভাবে। আমার তো মনে হয় তাদেরও দায়িত্ব রয়েছে আসলে, যেহেতু তাদের কাজ হচ্ছে পর্যটন নিয়ে স্পেশালি কাজ করা। তো সেক্ষেত্রে আসলে সরকারিভাবে আপনার কি মনে হয়, কি ধরনের উদ্যোগ নেওয়া উচিত এই হেরিটেজকে কেন্দ্র করে? প্রথম হচ্ছে যে জায়গাগুলো হচ্ছে দখল আছে, জি, এটা হচ্ছে দেশভাগের পর এই জায়গাগুলো হচ্ছে শত্রু সম্পত্তি হিসেবে সরকারের আয়ত্তে আসছে, এটার মালিক সরকার। কিন্তু এখন এই জায়গাগুলো বেশিরভাগই হচ্ছে ওই অঞ্চলে যারা আছে প্রভাবশালী তারা দখল করছে, দখল করার পর অনেক জায়গা হচ্ছে ধ্বংস করে ফেলাইছে। আবার কিছু জায়গা আছে এখন ওইভাবে মানে যেভাবে ছিল ওইভাবে পড়ে আছে, কিন্তু ভবনগুলো বা বিভিন্ন স্থাপনা, বাংলাদেশে ধরুন একটা মুসলিম প্রধান কান্ট্রি, জি, এটা বলা হয় 90% মুসলিমের দেশ, কিন্তু এইখানে দেখেন অহরহ মসজিদ আছে যেগুলোর 500 বছর বয়স, 400 বছর বয়স। এই মসজিদগুলো মানে একদম নামাজ হয় না, কিচ্ছু হয় না, পইরে আছে, সংস্কারও হচ্ছে না। এটা হচ্ছে মূল হচ্ছে আমরা আমাদের যে প্রত্নতত্ত্ব নিদর্শনের উপর অবহেলা করি, আর কিছু না। আর বাংলাদেশের এটা মূল দায়িত্ব হচ্ছে আলাদা একটা অধিদপ্তর করে দিয়েছে সরকার, কিন্তু সেই আসলে তাদের কোনো কাজ তারা করতেছে না। আর একটা ব্যাপার আছে এখানে যে সরকার যেই বাজেট দেয়, সেই বাজেট আসলে এটা সংস্কার অনেক সময় সম্ভব না, কারণ এটা কাজ হচ্ছে চুনসুরকির কাজ, অনেকগুলো চুনসুরকির কাজ, এবং সেটা অনেক ব্যয়বহুল। ইদানিং আবার লাস্ট 2 বছরে কিছু জায়গা নতুন করে সংস্কার করছে এবং তার প্রতি মানুষও আকৃষ্ট হচ্ছে, এটা একটা পজিটিভ দিক। হয়তো ধরেন সেভ দ্য হেরিটেজ নামে বাংলাদেশে একটা গ্রুপ আছে, এরা হচ্ছে এইখানে 4-5 জন আছে যারা খুব বয়স্ক মানুষ, এবং তারা হচ্ছে এই যে হেরিটেজ কোথায় কি আছে এটা একটা লিস্ট করছে গুগল কোঅর্ডিনেট সহ, যেটা আমার জন্য খুব উপকারী, যে আমার ভ্রমণের জন্য আমি গুগল ম্যাপে এইটাকে সাজাই ফেলাইছি সব কিছু। এখন আমার একদিকে গেলে হয়তো একটা রুটে একটা না একটা পরে 4-5টা আমি দেখি আর কি। তা এরা একটা কাজ করতেছে, এদের সাথে একটা মানে অধিদপ্তরে ভালো একটা সম্পর্ক, এরা প্রত্যেক বছরই হয়তো 15-20টা জায়গার নতুন করে তথ্য দেয়, সেখান থেকে 2-1 হয়তো অ্যাড করে বা করে না, এটা তাদের ইখতিয়ার, কিন্তু কাজ করতেছে, কেউ না কেউ একজন কাজ করতেছে, এটা একটা আসলে পজিটিভ দিক। আমরা সম্প্রতি সময়ে দেখছি যে ঢাকা গেট নামে যেটা পরিচিত ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায়, এবং একই সঙ্গে বর্তমানে কাজ চলমান লালকুঠি সদরঘাট এলাকায়, যেটা মানে আমরা কিছু কিছু কাজ দেখছি, বাট সেটার মনে হয় গতি খুবই কম মনে হয়। ভ্রমণ ক্ষেত্রে তো অবশ্যই গুরুত্বপূর্ণ হেরিটেজ, এবং আমার মনে হয় যে শিক্ষার ক্ষেত্রে যদি বলি বা ইতিহাস সংরক্ষণের বিষয়ে যদি বলি, আমাদের যারা নতুন প্রজন্ম তাদের জন্য তো নিশ্চয়ই প্রয়োজন।
এটা আসলে শিক্ষা ক্ষেত্রে কিভাবে কাজে লাগানো যেতে পারে আপনার কি মনে হয়? বাংলাদেশের যতগুলো ইনস্টিটিউশন, হাই স্কুল বলেন, প্রাথমিক বিদ্যালয় বলেন, এইগুলো কিন্তু গত 150 বছর বা 200 বছরের সৃষ্টি। জি, তো এইগুলো যারা সৃষ্টি করছে তারা কিন্তু এই দেশেরই নাগরিক। এই দেশেই তারা তখনকার সময় হয়তো সমৃদ্ধশালী ছিল, অর্থনৈতিকভাবে খুব আগানো ছিল, জমিদার শ্রেণীর ছিল, কেউ বা খুব বনেদি ব্যবসায়ী ছিল। এখন হচ্ছে ধরেন আমার একটা স্কুল ধরেন ঢাকা কলেজ, এবং ঢাকা কলেজ কারা প্রতিষ্ঠা করছে? তো এইটা যখন আপনি খুঁজতে যাবেন তখন কিন্তু ইতিহাসের একটা পার্ট আসবে। এখন ওই ইতিহাসের পাঠের সাথে একটা ব্যাপার কি, পিছনের যে ইতিহাসের পার্ট এটা কিন্তু বর্তমানকেও শিক্ষা দেয়, ভবিষ্যতের একটা মানে বড় একটা পার্ট দেয়। তো এইটা হচ্ছে যে আমি যদি আমার ইতিহাসকে জানতে চাই পিছনে যাইতে হবে প্রথম, কারণ কি পিছন থেকে সামনে শিক্ষা নিতে হবে। ঢাকার লালকুঠি যেটা ধরেন, লালকুঠি নিয়ে কি লালকুঠি সংস্কার করছে হচ্ছে এই গত 2 বছর বা 2.5 বছর সংস্কার আছে। এখন লালকুঠি যখন উদ্বোধন করে কে আসছিল, আবার লালকুঠি কি আসলে কেউ এখানে রবীন্দ্রনাথ উঠছিল অথবা নজরুল কি এখানে আসছিল কিনা, কি একটার সাথে একটা সংশ্লিষ্ট। আপনি যখন ঐতিহাসিক স্থাপনার দিকে হাঁটবেন তখন আপনি একটা ইতিহাসের সাগরে অটোমেটিক ভাসবেন, জি, কিছু না কিছু ওখান থেকে বের হয়ে আসবেই। সেটা হয়তো আপনার ইনস্টিটিউশনাল কাজে লাগবে, অথবা আপনার ইতিহাসের কাজে লাগবে, অথবা দেশের কাজে, একটা না একটা কাজে লাগবে। এইটা হচ্ছে আসলে ইতিহাসের মানে ইতিহাস থেকে আমাদের পাঠ আর কি। এটা তো অবশ্যই গুরুত্বপূর্ণ। আপনার কি মনে হয় যে আমরা এই যে সমুদ্র নিয়ে আমাদের কথা বলি, আমাদের পৃথিবীর যদি লার্জেস্ট সি বিচের কথা বলি, আমাদের কক্সবাজারের কথা চলে আসে, এবং একই সঙ্গে আমাদের পার্বত্য অঞ্চল, অনেক বিদেশি পর্যটক রয়েছেন, তারা আসতে চান আমাদের এই সমুদ্রে এবং পাহাড়ে। একই সঙ্গে কি তাদের জন্য হেরিটেজ নিয়ে আমরা স্পেশালি কি নজর দিতে পারি? আপনার কি মনে হয়? এটা দেওয়া খুবই গুরুত্বপূর্ণ। ধরেন আমি গত বছর এই বছর শুরুতে নেপাল গেছি। নেপালের যতগুলো হচ্ছে ওয়ার্ল্ড হেরিটেজের অন্তর্ভুক্ত আছে বা ওদের যতগুলো আছে সবগুলো কিন্তু হচ্ছে বিভিন্ন ধরনের নেদারল্যান্ড সংস্কার করতেছে, বা ভুটানের অর্থায়নে সংস্কার করতেছে, চীন অর্থায়ন করতেছে। তারা চাচ্ছে নেপালে কিন্তু একটা অংশ পর্বতমুখী, আর একটা হচ্ছে নেপালে হেরিটেজ মুখী, দুইটা অংশই কিন্তু আছে। নেপালের হেরিটেজের চাইতে কিন্তু বাংলাদেশের হেরিটেজ আরও সমৃদ্ধ, কিন্তু এটা কিন্তু কদর নেই। কি জন্য? আমরা হচ্ছে তাদের কাছে রিস্ক করতে পারতেছি না। যে ধরেন এখন আজকে বাহির থেকে একজন পর্যটক আসলো, তাকে নিয়ে যেন আমরা ওই জায়গাটা যাব, নাম্বার 1 পরিবেশ নেই ওই জায়গায় যাওয়ার মতন, নাম্বার 2 হচ্ছে কে নিয়ে যাবে, তার কমিউনিকেশন স্কিল নেই। মানে আমাদের যদি বলি ফরেন গাইড যারা করে বা এমনিতেও যারা গাইড করে, সেটারও একটা স্বল্পতা বোধহয় আছে। রয়েছে, যে আমাদের পর্যাপ্ত গাইড তৈরি হচ্ছে না, বা এই পেশা সম্পর্কে আসলে অনেকে হয়তোবা জানেই না জানে না। সেভাবে। আমরা যদি আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতের কথা বলি, সেখানেও তো অনেক গাইড রয়েছেন যারা গাইড করেন মানে পর্যটন অঞ্চলগুলো এবং একই সঙ্গে হেরিটেজ জায়গাগুলো। তো এই বিষয়ে আসলে সরকারের উদ্যোগ নেওয়াটা কতটা জরুরি আপনি কি মনে করেন? এটা সরকারের উদ্যোগ না হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ, এবং আমার মনে হয় এটা যদি যত দ্রুত নেবে বাংলাদেশের অর্থনৈতিক চালিকা শক্তি তত বাড়তে থাকবে। কারণ পৃথিবীর বড় একটা অংশ ধরেন নেপাল বলেন, ভারত বলেন, থাইল্যান্ড বা এই এই দক্ষিণ এশিয়ার যে অঞ্চলগুলো হেরিটেজ নির্ভর কিন্তু অনেকটা, বা হেরিটেজ বলেন বা ট্রাভেল নির্ভর। কিন্তু বাংলাদেশে আসতে চায় না ভয় অনেকে, যে আসলে এখানে সার্ভিস খারাপ, মানুষের কমিউনিকেশন হয়তো আমাদের সাথে মিলবে না, এই টাইপের আর কি। আবার যারা আসে অনেকে স্যাটিসফাই হয়ে চলে যায় আমাদের মানুষের ব্যবহার, কিন্তু আমরা হচ্ছে যে আমরা পজিটিভ, এই জিনিসটাই তাদের কাছে রিচ হয় না, যে আমরা যে এই দেশে আসলে আমরা এদেরকে ভালোভাবে একটা মানে গাইড করবো, বা এই জিনিস তারা জানে না। অনেক রাষ্ট্র আসে যে বাংলাদেশ রাষ্ট্রকে মনে করে ভারতের একটা অংশ, এটা কিন্তু এখনো স্টিল নেওয়া আছে। পৃথিবীর অনেক বড় বড় ট্রাভেলাররা জানে বাংলাদেশ ভারতের একটা অংশ। মানে এই যে একটা ব্যাপার যে বাংলাদেশ একটা স্বতন্ত্র দেশ, এদের আলাদা মানচিত্র আছে, এই দেশের শত শত বছরের ইতিহাস আছে এবং ইতিহাস সমৃদ্ধ একটা দেশ, এই জিনিসটা আমরা মানে কোনোভাবেই তুলে ধরতে পারতেছি না আর কি। এটা ধরেন এটা কাজ হচ্ছে কার, এটার কাজ করবে প্রত্যন্ত অধিদপ্তর যেটা আছে, জি, বা বা এরা হচ্ছে ভালো একটা ওয়েবসাইট খুললো, সেখানে এটা নিয়ে কাজ করলো, বা এরা এটা ইউটিউব চ্যানেল খুললো, সেখানে এইসব নিয়ে কাজ করলো। আপনার তো আর 500 জায়গা নিয়ে কাজ করতে হবে না, স্পেসিফিকভাবে হয়তো 10টা জায়গা নিয়ে কাজ করলেন, আপনি মহেস্থানগড় নিয়ে কাজ করলেন, আপনি হচ্ছে পানাম সিটি নিয়ে কাজ করলেন, অথবা 60 গম্বুজ মসজিদ নিয়ে, যেগুলো এখন আছে এইগুলো নিয়ে যে ভালোভাবে একটা রিচ করা যায় মানুষের কাছে, তখন বিদেশি পর্যটকরা অটোমেটিকলি এই দেশের প্রতি একটা আলাদা টান আসবে, যে এই তারা চায় সমৃদ্ধ ইতিহাস কোথায় আছে আমরা সেখানে যাব।
আমরা ওটা নিয়ে রিসার্চ করব বা ওইটা বিশ্বের কাছে তুলে ধরবো, এইখানেই হচ্ছে আমাদের একটা বড় ব্যর্থতা, আমরা তাদের কাছে রিস্ক করতে পারি না। আপনার কাছে জানতে চাই, যেহেতু আপনি হেরিটেজের প্রায় 3000 সাইটে ভ্রমণ করেছেন, সো আপনার কি এমন কোনো অভিজ্ঞতার সম্মুখীন আপনি হয়েছেন যে কোনো বিড়ম্বনায় পড়েছেন কিংবা বিপদে পড়েছেন যদি বলি? বিড়ম্বনা হয়েছে, বিপদ হবে না। বিড়ম্বনা হচ্ছে কিশোরগঞ্জের কবি চন্দ্রপতির বাড়িতে। তার বাড়িতে যখন সামনে হচ্ছে ওর মন্দির, পিছনে হচ্ছে বাড়ি, তার দোতলা, তৎকালীন সময় প্রায় 400-450 বছর এইরকম পুরনো বাড়ি। আমি যখন বাড়িতে ঢুকতে গেছি তখন ওখানে যারা এখন দখলদার আছে তারা প্রথমে বাধা দিছে। তখন ভাবলাম আমি একটু জাস্ট দেখবো, ছবিও তুলবো না আর কি, এইরকম। তারা তো দেখতে দিবে না, ঢুকতে দিবে না। একটা খুবই সকালবেলা একটা পরিবেশ, শীতের সময় আর কি। তখন আমি এবার পাশে দাঁড়িয়ে ছবি তুলতেছিলাম, তখন ওই বাড়ির সম্ভবত ছেলে গালিগালাজ করছে, তারপর মহিলা করলো, ওদের মা, তারপর বাবা, একটু মার মুখে আচরণ। কিন্তু পরে আমি তখন তাদেরকে বললাম ঠিক আছে, আমি আর ছবি তুলতেছি না, আমি রিটার্ন যাচ্ছি। তখন আর কিছু হয়নি। আর একটা হচ্ছে যে খানজাহান আলীর মাজার, যেটা মাজারের ঠিক যে সামনে যে পুকুর, জি, পুকুরের হচ্ছে সম্ভবত পশ্চিম দক্ষিণ কর্নারে যে হচ্ছে 9 গম্বুজ মসজিদ, ওইখানে হচ্ছে 9 গম্বুজ মসজিদের পাশেই হচ্ছে ওইখানে যারা হচ্ছে এখানে যে খাদেমদের একটা অংশ ওখানে থাকে, সম্ভবত একজন মহিলা থাকে। মহিলার আমি শিওর না, মাথায় হয়তো কোনো প্রবলেম আছে। আমি যখন মসজিদের ছবি তুলতে গেলাম তখন প্রথম বাধা, তারপর গালিগালাজ। তখন আমি মানে একটা পরিচয় দিলাম যে আমি আসছি এখানে ঘুরতে ঢাকা থেকে, কোনোই সে মানবে না, কোনো কিছু না। তাও আবার খুব সন্ধ্যার আগ মুহূর্তে আর কি, শীতের কিন্তু সন্ধ্যাটা আগে আসে। জি। তখন আমি তারপরও ছবি টবি তোলার পর ওখান থেকে বের হয়েছি, কিন্তু সে বকাবকি করতেছিল। আমার একটা ভিডিওতে এখন আছে, সে বকাবকি করতেছে, আমি ছবি তুলতেছি, এইরকম আর কি। যে এছাড়া আসলে আর বড় কোনো ঘটনা আমার ওভাবে ঘটে নেই আর কি। আপনি হেরিটেজ নিয়ে দীর্ঘদিন যেহেতু কাজ করছেন এবং কাজ করবেন, সো আপনার আসলে আমি যদি আলটিমেট গোলের কথা বলি, যে আপনার কি মানে গোল, যে আপনি হেরিটেজ নিয়ে আসলে কত দূর যেতে চান বাংলাদেশের হেরিটেজ নিয়ে? বাংলাদেশের হেরিটেজ নিয়ে মূল হচ্ছে আমার হয়তো এই বছর ঘুরলে একটা বড় একটা অংশ দেখা শেষ হয়ে যাবে। আচ্ছা। অলরেডি একটা বই লিখছি, সেটা হচ্ছে পূর্ব বাংলার বনেদি ঘরবাড়ি, যেখানে জাস্ট গল্প আকারে হচ্ছে ময়মনসিংহ বিভাগের এবং টাঙ্গাইলের কিছু জমিদার বাড়ি, বনেদি বাড়ি নিয়ে আসলে আমি টুকটাক লেখালেখি করছি। আর অনেকগুলো লেখা এখন চলমান আর কি। পূর্ব বাংলা বনেদি ঘরবাড়ির 2য় পর্ব লেখা চলতেছে। এরপর হচ্ছে আমার প্রায় 7-8 লাখ শব্দের হচ্ছে এতদিন যত ভ্রমণ করছে এটা নিয়ে লেখা আছে, কিন্তু কোথাও পাবলিশ করতেছি না আর কি। বাংলাদেশের সাথে যে এখন যারা যেসব হেরিটেজ আছে, তার সাথে যে ভারতের বিভিন্ন অংশে যারা দেশভাগের পর্ব এর আগে পরে গেছে, এদের সাথে একটা মেলবন্ধনের চেষ্টা চালাচ্ছি যে আসলে সঠিক ইতিহাসটা কি। আমরা যতটুকু জানি একটা জমিদার বাড়ি, সে জমিদার বাড়ির তো একটা জায়গায় নির্দিষ্ট, কিন্তু তার ইতিহাস তো ওই এলাকার পুরো জায়গা জুড়ে, জি। কিন্তু মানুষ জানে না। মানুষ জানে অল্প একটুকু, জমিদারের নাম, হয়তো সে একটা স্কুল করছে বা এরকম 8-10 লাইন। কিন্তু আমি চাচ্ছি যে এইটার একটা প্রকৃত ইতিহাস, তার বর্তমান বংশধররা কোথায় আছে, তারা এই এলাকায় কি করছিল, এই এলাকার মানুষের বর্তমান সোর্স, তাদের যে একটা হয়তো বনেদি বাড়িগুলো বা যারা ভালো ফ্যামিলি ছিল তারা একটা ইতিহাস হয়তো লিখিত আকারে আছে, বা এগুলো একটা সংগ্রহের একটা চেষ্টা চালাচ্ছে। মানে সামগ্রিকভাবে তাদের যে ইতিহাস এবং বর্তমান যে পরিস্থিতি সবকিছু আপনি জানতে চান এবং জানাতে চান। তো আপনি বই নিয়ে কাজ করছেন, এর পাশাপাশি কি ভিজুয়াল যে আমরা ডকুমেন্টেশন যদি বলি, সেটা নিয়ে কি কাজ করা হচ্ছে? ভিজুয়ালটা ইদানিং শুরু করছে। আমি মূলত হচ্ছে লেখালেখিটা বেশ পছন্দ করতাম, যে আমার মনে হচ্ছে যে সোশ্যাল মিডিয়াতে একদিন থাকবে না, হয়তো বা থাকবে না, নাও থাকতে পারে, নাও থাকতে পারে, জি, বা অন্য কোনো একটা কিছু মাধ্যম আসতে পারে, কিন্তু বই একদম ফিক্সড, পৃথিবী ধ্বংসের আগ পর্যন্ত বই থাকবে, এটা একদমই। আমি হচ্ছে এই কিছু যদি লিখতে পারি, সেটা আমার হয়তো লেখার মান খারাপ হইতে পারে, কিন্তু আমি যদি কিছু একটা তুলে নিয়ে আসতে পারি, এইটি নিয়ে মানুষ যদি পরবর্তী আরো যাচাই বাছাই করে জানার চেষ্টা করে, সেইটা হয়তো আমার কাছে বড় একটা অর্জন হবে। মানে আপনি এক্সাক্ট তথ্যগুলোকে বেশি গুরুত্ব দিচ্ছি। আর ভিজুয়ালের ব্যাপারটা হচ্ছে আমার যে পেজটা, ওখানে আমি লেখালেখি করি, ইদানিং কিছু রিলস নিয়ে আসি। আর হচ্ছে আমার ধরেন ভিডিও করা আছে আনএডিটেড, আপলোডই হয় না, এরকম ভিডিও আছে 1000। আচ্ছা, 1000 স্থাপনার ভিডিও আছে। মানে আমি আজকে 1000 স্থাপনার ভিডিও, 1000 স্থাপনা আমি আজকে করব, কালকে করব, কিন্তু আমার আসলে ওই ধৈর্য খুবই কম। মানে ধৈর্য কিরকম কম, ধরেন আমি মোবাইলে একটা কাভার নিয়ে বের হয়েছি, আমার অর্ধেক পথে আসার পর মনে হয়েছে এই কাভারটা আমার ভালো লাগে না,
আমি আবার বাসায় রিটার্ন গেছি বাইক নিয়ে, ওই কাভার চেঞ্জ করে আবার আসছি। এই যে আপনি বলছেন আপনার ধৈর্য কম, অথচ আপনি কিন্তু কাজ করছেন হেরিটেজ নিয়ে। হেরিটেজ নিয়ে মানে যেটা আমি যদি বলি আন্ডাররেটেড অনেকটাই, মানে ভ্রমণের ক্ষেত্রে যদি বলি যে আমরা শুধু মানে ম্যাক্সিমাম ক্ষেত্রেই বেশিরভাগ ভ্রমণকারীর ক্ষেত্রে যেটা দেখা যায় আমরা খুবই পাহাড়মুখী বা সমুদ্রমুখী, সেখানে আপনি পাহাড় সমুদ্র তো ঘুরছেনই বা অন্যান্য সাইটও ঘুরছেন, স্পেশালি আপনি এত পরিমাণ বাংলাদেশে হেরিটেজে গিয়েছেন। আমি জানি না বাংলাদেশে আনুমানিক কতজন হবে যারা এত পরিমাণ হেরিটেজে গিয়েছে। সো এটা আমার মনে হয় একটা দারুণ অভিজ্ঞতা আপনার। সো এখন জানতে চাই যে 64 জেলা যে আপনি ভ্রমণ করছেন হেরিটেজ সহ সামগ্রিকভাবে যদি বলি, এই 64 জেলা ভ্রমণের, যেহেতু আপনি 3বার অলরেডি ভ্রমণ করে ফেলেছেন, এখানকার কোনো মজার কোনো অভিজ্ঞতা যদি আমাদের একটু শেয়ার করেন। 64 সবচেয়ে মজার অভিজ্ঞতা হচ্ছে আমার ট্রেনে ভ্রমণ। আমি হচ্ছে 23 সালের জানুয়ারি টু ফেব্রুয়ারি 2 মাসে সম্ভবত টানা হচ্ছে 23-24 দিন আমি পুরো সময় ট্রেনে কাটাইছি। পুরোটা সময় মানে হচ্ছে ধরেন আমি ঢাকা থেকে গেছি সান্তাহার, আচ্ছা, ওখানে রাত্রে স্টেশনে থাকছি, আচ্ছা। বা রাত্রে রিটার্ন ট্রেন, ধরেন সান্তাহার থেকে একটা ট্রেন বগুড়া হইয়া রংপুর হইয়া সে আবার দিনাজপুর যাচ্ছে, ইসে যাচ্ছে আর কি, এই পঞ্চগড় যাচ্ছে, আমি ওই ট্রেনে উঠলাম। এইভাবে আমি বাংলাদেশের যতগুলো রুট আছে সবগুলো ঘুরছি ওই টাইমটায় আর কি। এখানে একটা ভালো অভিজ্ঞতা ছিল, সেটা হচ্ছে যে আমি পঞ্চগড় স্টেশনে ট্রেন লেট করার কারণে রাত্র হচ্ছে 1টা বা 1:30টার সময় ট্রেন পৌঁছেছে। এখন শহরে তো আসলে আবাসন ব্যবস্থা অতটা ভালো থাকে না সব জেলায়। ভাবলাম তো আমার সকালে আবার রিটার্ন ট্রেনে ব্যাক করবো, তা আমি হচ্ছে ওইখানে পাশেই স্টেশনে মসজিদে বারান্দায় গেলাম। তাই ঢাকা থেকে এক ব্যক্তি, উনি হচ্ছে সম্ভবত বিভিন্ন আমপাড়া বা কোরআন শরীফ যে জেলায় জেলায় যারা আছে সাপ্লাই দেয়, তা উনি ছিল, ওনার ব্যাগে একটা কাঁথা ছিল আর 2টা কাঁথা ছিল। শীত, তীব্র শীত, সম্ভবত সেদিন 11 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ছিল। তা আমি এসে বলছে তা আপনি আমার পাশে ঘুমান। তা আমি ওর সব চিন্তা ভাবনা, সাথে একটা মোবাইল, এটা নিলে আর কিছু করার নাই। তা সে এক পাশে, আমি এক পাশে, আমার বালে মানে ব্যাগটা দিয়ে ঘুমিয়ে পড়লাম। ওই টাইমে ঠিক বারান্দায় আরেকজন একদম পাগল আসছে, সে রাত্র তখন 3টার পর চিল্লাচিল্লি শুরু করছে, তোরাই ঘুমাবি, তোদেরই শীত লাগতেছে, আমার শীত লাগে না, আমারে সাথে নে। এরকম করে সে একদম 4টা 4:30 টানা 1.5 ঘন্টা আমি ভিডিও করে রাখছি, ছবি তুলে রাখছি। তো ওই যে ব্যাপারটা, তা আমার কাছে ওই জিনিসটা মনে হয়েছে যে তার কথা একদিকে সে রাইটস, আবার সে লাস্টে যে মসজিদের দরজায়, মসজিদের ভিতরে পরে টের পেলাম যে মুয়াজ্জিন সাহেব ভিতরে, তাই সে সম্ভবত বুঝতে পারছে, সে ওই দরজায় নক করতেছিল যে আমাকে ভিতরে নেয়া, আমার শীত নেই, আমি কি মানুষ না, তোরাই মানুষ, তোরা আল্লাহর কাছে তোদেরকে জবাব দিতে হবে, এরকম করতেছিল। তা ওই জিনিসটা আমার পরে খুব ইতিহাস লাগছে যে আমি, আমারও জায়গা নাই, জায়গাটা আমি আর একজনের জায়গায় মানে শুইতেছিলাম কাপড় চোপড়ের উপর। পরবর্তীতে ওই দিন আমি আসলে ঢাকা ব্যাক করি, ওই দিনের কোথাও মানে আর মনোযোগ ছিল না। আর একটা এখন একটা মনে পড়ছে, এই ট্রেন ঘুরায় আর একটা বড় দুর্ঘটনা ঘটছিল, সেটা তো ময়মনসিংহে হাওড় এক্সপ্রেসে ওঠার পর ময়মনসিংহ হচ্ছে রাত্র 2টায় নামাইছে। তা আমি ভাবলাম যে 2টা তো স্টেশনে থাকি কিছুক্ষণ, সকালে উঠে হয়তো আশপাশের জায়গাগুলো দেখবো। হচ্ছে রাতে স্টেশনের পাশে যে বড় মসজিদের পাশে 3-4টা হোটেল আছে পরপর, তা ওইখানের একটা আমি হোটেলে উঠে অত চিন্তা ভাবনা করে যে রাত্রে কোনো মতে ঘুমাবো, একটু 1-1.5 ঘন্টা ফজরের নামাজ পড়া স্টেশন মসজিদে আমি হয়তো একদিকে মুভ করবো, হয়তো ওই যখন সিএনজিতে যাবো যতক্ষণ ঘুমাই ওইটাই রাতের ঘুম। ওইখানে উঠি, তাই নিচে ম্যানেজারের পাশে হিজড়া বসা ছিল ওইখানে। তা আমি রুমে উঠি, রুম হচ্ছে আমার 2 তলায় ছিল। এখন যখন রুমে ঢুকি, রুমে ঢুকার পর দেখিও না, এটা 200-300 টাকা ভাড়া, দেখার আর কোনো হয় না। কিন্তু রুমে যখন ঢুকি, রুমে খুব অকওয়ার্ড একটা পরিবেশ। এরপর দরজা দিতে গেলাম, দেখি দরজা সেই মান্ধাতার আমলের বড় একটা কাঠের টুকরা, 2 পাশে করা, ওইটা ফালাই দিতে হয়, তারপর দরজা লক হয়। 8 ঘন্টা পরে দরজা নক করতেছে। তাই ভাবলাম এটা খুবই খারাপ পরিবেশ এবং আশপাশে বিভিন্ন মেডিসিন ফালানো। এখন আমি আল্লাহ করতেছিলাম যে কোনো মতে যদি পুলিশ রেড দেয় জীবন শেষ, মানিজ্জত শেষ। আর আমার কাছে দিন খুব মানে আমি ব্যাংক থেকে টাকা তুইলে টাকার বাসায় রাখি নেই, মানে ব্যাগে নিয়েই চলে গেছিলাম। এরপর হচ্ছে রাত্রে 2-3 বার নক করছে, বিভিন্ন অফার করতেছে। আমি তো এই পাশে 999 কল দিবে এই অবস্থায় বসে আছি, আবার বলতেছে ফজরের আজান কেন দেয় না। তো এইরকম করতে করতে ফজরের আজান দিছে, কিন্তু আজান দেওয়ার পর আমি নিচে নামতেছি, এখন গেট যে কোনটা দিয়ে বের হবে এইটা আমি মিল করতে পারছিলাম না, কারণ তো ছোট ছোট রুম আর পুরোটা দেওয়া। এখন
কি করবো, মোবাইলের ফ্ল্যাশ লাইট জ্বালাবো ওই মানে শক্তি ছিল না, মানে ভয় একটা। পরে দরজায় নক করলাম, 2-3 জায়গায় নক করার পর এক জায়গায় নক করার পর এক বয়স্ক লোক খুললো। খোলার পর আমি শুধু বের হয়ে পিছনে আর তাকানো নাই, মানে একরকম দৌড়ের উপর দিয়ে স্টেশনে এসে বসে আছি। এরপর তো ফজরের আলো ফুটতেছিল। পর বিশের মানে ট্রেন, আর একটা ট্রেন রিটার্ন ট্রেন, আমাদের 8:30টায় ট্রেন ছিল হচ্ছে, ওইটা সম্ভবত থেকে আসতেছিল, ওটার নাম জানি কি, জামালপুর থেকে ওই ট্রেনে আমি ঢাকা ব্যাক করছি। মানে ওই ট্রমা আমার দীর্ঘদিন ছিল, মানে এখন ওইটা মনে পড়লে যে কি একটা ঘটনা। মানে আপনি যেখানে একই সঙ্গে হেরিটেজ প্রায় 3000 হেরিটেজ সাইটে ভ্রমণ করেছেন, এবং যেটা বলছিলেন যে প্রায় 2 মাস একটানা আপনি ট্রেনে ভ্রমণ করেছেন, যেটা আমরা নর্মালি বিশ্বের বড় বড় দেশগুলোতে দেখি, আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতে আমরা দেখি, বা রাশিয়া, সেই জায়গাগুলোতে দেখি। বাট আপনি বাংলাদেশে সেটা করেছেন। বাংলাদেশের যে সকল ট্রেন সাইট যেগুলো আছে, মানে যেগুলো চলমান আর কি, ট্রেন চলতেছে লাইন যেগুলো রয়েছে, চমৎকার এসব অভিজ্ঞতা আপনি ইতোমধ্যেই সম্মুখীন হয়েছেন অভিজ্ঞতার। সো ভ্রমণের বিষয় যখন আসে তখন আসলে ভ্রমণের অর্থনৈতিক বিষয়টাও চলে আসে। সো আপনি আপনার ভ্রমণের ক্ষেত্রেই অর্থের যোগানটা কিভাবে দেন? আচ্ছা, অর্থের যোগানের ব্যাপার হচ্ছে, প্রথম দিকে হচ্ছে পরিবার থেকে পুরোটা আমি সাপোর্ট নিয়েছি আর কি। আমার বোনরা দিত, পরিবার থেকে নিতাম। এরপর হচ্ছে বই থেকে তো পরবর্তীতে আসলো, টুকটাক ব্যবসা ছিল শেয়ারে অনেকের সাথে, ওখান থেকে একটা রেভিনিউ আসে। এরপর হচ্ছে আমি যখন ভার্সিটিতে ভর্তি হইলাম তখন তো আমার তো ধরেন 16 থেকে 21 সাল, এই দীর্ঘ টাইমটা বাসা থেকে যে টাকাটা আসতো আমি সাথে সাথে এইটা এইদিকে মুভ করতাম। এরপরে একটা টাইমে এসে আমি ব্যাংক থেকে লোন নিছি, আমার ঘুরতে হবে, মানে বড় একটা লোন নিছি। ওইটা আস্তে আস্তে ধরেন 4 বছরের জন্য লোনটা নিছি, তা ওইটা আমি আস্তে আস্তে দিতাম, প্রত্যেক মাসে হয়তো 7,000-8,000 টাকা দিতাম, ওইটা আমার আসতো। আর আমি হচ্ছে চাকরি বাদা করতাম, এরকম ধরেন এক জায়গায় 2 মাস চাকরি করতাম, 60-70 হাজার টাকা বেতন পাইতাম, বা 40-50 হাজার টাকা, ওইটা দেওয়ার পরবর্তী 1-2 মাস চলতো আর কি, এইভাবেই আর কি। জি, চমৎকার আপনার অভিজ্ঞতাগুলো শুনছিলাম। একদম শেষ পর্যায়ে রয়েছি আমরা। এই মুহূর্তে আমি আপনার থেকে জানতে চাই, যারা মানে ভ্রমণ করছে বাংলাদেশে, বা ওভারঅল আমি যদি সকল ভ্রমণকারীর কথা বলি, আপনি যেহেতু স্পেশালি হেরিটেজ নিয়ে ভ্রমণ করেন, তো এই বিষয়ে আপনার আসলে কি বার্তা দেওয়ার রয়েছে যারা ভ্রমণ করছে তাদের? ভ্রমণ যারা করে তাদের বার্তা হচ্ছে কি, এইটা হচ্ছে ব্যক্তি নির্ভর। যেমন আমার ইন্টেনশন একদিকে, যেমন আপনার ব্যাপারটা, আপনি হাঁটেন, আপনার এটা ভালো লাগে, কিন্তু আমি হয়তো বেশিক্ষণ পারবো না এটা। আমার হচ্ছে কি, আমার ট্রেন জার্নিটা ভালো লাগে সব সময়। আমি ধরেন বাসা থেকে বের হয়ে প্রথম কাজ হয়েছে এয়ারপোর্ট রেল স্টেশন আসা, বাস স্টেশন কিন্তু কাছে, ওখানে আসি, মন চায় যে কোনো একটা ট্রেনে উঠে যায়। এই ভ্রমণের ব্যাপারটা হচ্ছে আমার এইরকম যে এক একজনের চাওয়া এক এক রকম। কেউ হচ্ছে সমুদ্রে ভ্রমণে যায়, তার কাছে মনে হয় যে এখানে যাই আমি ছবি তুলে শুধু আপলোড দিব, সমুদ্র পিছনে আছে কিন্তু ওটা দেখা যায় না, 100 ছবি আপলোড দেবে, 99টি থেকে তার ছবি। সে সমুদ্র গিয়েছে, সমুদ্রের জন্য আলাদা একটা ব্যাপার। যে আমার কাছে মনে হয় যে মাঝে মধ্যে খুব টায়ার্ড হয়ে যায়, তখন আমি সমুদ্রে যাই। আমি হয়তো ওই সমুদ্র তীরে বসে থাকি অনেকক্ষণ, 3-4 ঘন্টা, পানির শব্দ শুনি বা এইরকম। আবার যখন মনে হয় যে না, একদম ডিসকানেক্টেড হয়ে যাবো সবাই কাছ থেকে, তখন আমি পাহাড়ে যাই। ফোনেও পাবে না, কোনোভাবেই পায় না, কারণ কোনো নেটওয়ার্কেই নেই। যে ওইখানে গেলে হয়তো আমার একটা মনস্তাত্ত্বিক আলাদা একটা পরিবর্তন ঘটবে, আমি একটা রিল্যাক্স মুডে আবার বের হবো, আমি একটা চিন্তা ভাবনার বিশাল জায়গা পাবো আর কি। আমার কাছে ভ্রমণ মনে হয় যে এটা একদম সম্পূর্ণ ব্যক্তি নির্ভর। আপনি কি চান এটাকে একমাত্র আপনি জানেন, আমি টোটালি কিছু জানি না। অনেক ধন্যবাদ ফয়সাল মাহমুদ। আশা করছি পরবর্তীতে আমাদের আরও আড্ডা হবে নতুন কোনো বিষয় নিয়ে, নতুন কোনো গন্তব্য নিয়ে। ধন্যবাদ বন্ধু আপনাদেরও, যারা এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন। পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ। Experience next-level illumination with Ray OmniTech's 40-watt tube light. Brighter, better, built to last.